ওয়েলকাম ফিউচার ডক্টর। তাহলে এই লেকচারে আমরা দেখব হচ্ছে এখান থেকে, এর আগের লেকচারে আমরা এতদূর দেখে নিয়েছি অলরেডি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এনসিআরটিটা কিন্তু লাইন বাই লাইন পড়তেই হবে। 2026-এর নিটের কোশ্চেন অলরেডি দেখে নিয়েছো তোমরা, বা এরপরেও যেই নিটগুলো হবে আমি বলছি ওখানে কিন্তু বেশিরভাগ প্রত্যেকবার ক্ষেত্রেই 95%-এর বেশি প্রশ্ন কিন্তু বায়োলজিতে এনসিআরটি থেকেই আসবে। তো দেখা যাক এনসিআরটি লাইন বাই লাইন শুরু করব। তার আগে দেখি এখানে কি বলেছে। লাইফ হিস্ট্রি ভেরিয়েশন। ভেরিয়েশন মানে কি, যেটা হচ্ছে কত ধরনের ভ্যারাইটি, অর্থাৎ কত বিবিধ ধরনের আমরা দেখব লাইফ হিস্ট্রি রয়েছে। তো দেখো এইখানে একটা, যেহেতু এটা আমরা চ্যাপ্টারটা পড়ছি লাইফ নিয়ে, তো এইখানে আমরা দেখব যে ফিটনেস বলতে, ডারউইনের ফিটনেস বলতে রিপ্রোডাক্টিভ ফিটনেসকেই কিন্তু মেনলি বুঝিয়েছে। কারণ দেখো নেচারে অ্যাকচুয়ালি কি হচ্ছে, নেচারে ফিট আমরা কাকে বলবো, ন্যাচারালিভাবে দেখলে, মানে মানুষের চোখে নয়, তুমি নেচারের চোখে দেখো। যে নেচারে নিজেকে, নিজের ডিএনএ বা নিজের জিনটা বেশি স্প্রেড করে যাচ্ছে, সেই কিন্তু নেচারের চোখে অ্যাকচুয়ালি বেশি ফিট। কারণ সে যেটা নেচার তাকে দিয়েছে ডিএনএ বা জিন, সেটা সে নেচারে বেশি স্প্রেড করে আছে, তাহলেই তবে আমরা তাকে ফিট বলবো। অর্থাৎ রিপ্রোডাকশন যে যত বেশি করবে, যার বাচ্চা যত বেশি বেঁচে থাকবে, সেই হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি ন্যাচারালিভাবে ফিট আমরা বলবো। তো ডারউইনের ফিটনেসও কিন্তু এটাই, কে কত বেশি রিপ্রোডাকশন করছে, আর রিপ্রোডাকশন করার পর যে যত বাচ্চা হচ্ছে তার মধ্যে কত বাচ্চা মানে পূর্ণবয়স্ক হিসেবে গিয়ে তারা আবার রিপ্রোডিউস করতে পারছে। এমন না যে কেউ 1000টা বাচ্চা দিল, সঙ্গে সঙ্গে 1000টা বাচ্চাই মরে গেল, তার মানে কিন্তু সেটা কোনো ভ্যালু অ্যাড করলো না নেচারে, কারণ তার জিন স্প্রেড করলো কিন্তু সঙ্গে সঙ্গে আবার শেষ হয়ে গেল। অর্থাৎ এখানে আমাদের দেখতে হবে ডারউইনের ফিটনেস বলতে আমরা শুধুমাত্র কিন্তু রিপ্রোডাক্টিভ ফিটনেসকেই বোঝাচ্ছি। আরও স্পেসিফিক্যালি বলতে গেলে যার আর ভ্যালু বেশি। আর ভ্যালু কি, এর আগের লেকচারেই তোমাদেরকে দেখিয়েছি যে যখন আমরা এই ইকুয়েশনটা করছিলাম এক্সপোনেনশিয়াল গ্রোথ, আর এর পরের পেজে যে লজিস্টিক গ্রোথ রয়েছে, তো ওখানে দেখবো যে আর এটা আসছিল। তো আর মানে কি, ইন্ট্রিনসিক রেট অফ ন্যাচারাল ইনক্রিজ, মানে কোথায় কত টোটাল বাচ্চা দিচ্ছে মাইনাস কতজন মারা যাচ্ছে। অর্থাৎ একটা পপুলেশনে এক বছরে কেউ যদি ধরো 100টা বাচ্চা দিচ্ছে আর 80টা বাচ্চা মারা যাচ্ছে, বা টোটাল পপুলেশনের 80 জন মারা যাচ্ছে, তাহলে আলটিমেটলি পপুলেশনটা বাড়লো কত, 20, কারণ 100টা বাচ্চা জন্মেছে আর 80 জন মারা গেছে, তার মানে 20 বাড়লো, তাহলে আর ভ্যালু হয়ে যাবে 20। ওইটাই হচ্ছে ইন্ট্রিনসিক রেট অফ ন্যাচারাল ইনক্রিজ। অর্থাৎ যার যত বেশি আর ভ্যালু, সে তত বেশি ডারউইনের মতে ফিট। তো এইখানে দেখো এই কথাটাই কিন্তু বলেছে। এবার দেখো এই পুরো স্ট্যান্ডার্ডটাই কি বলেছে, লাইফ হিস্ট্রি ভেরিয়েশন। ভেরিয়েশন মানে হচ্ছে কতটা বৈচিত্র্য আমরা দেখতে পাচ্ছি। তো বৈচিত্র্য বলতে এখানে কি দেখবো, দেখো রিপ্রোডাকশনের বৈচিত্র্য কি হতে পারে, একটা টাইমিংয়ের হতে পারে, আরেকটা সংখ্যার হতে পারে। টাইমিংয়ের বৈচিত্র্য মানে লাইফে কে কতবার রিপ্রোডাকশন করছে। হ্যাঁ, যেমন ধরো কোনো প্রাণী সারা জীবনে একবারই রিপ্রোডাকশন করে, আবার কোনো প্রাণী সারা জীবনে অনেকবার রিপ্রোডাকশন করে। তা এটা একটা হয়ে গেল বৈচিত্র্য। আরেকটা কি বৈচিত্র্য হতে পারে, সংখ্যা। কোনো প্রাণী যখন বাচ্চা দিচ্ছে, প্রচুর পরিমাণে বাচ্চা দেয় কিন্তু ছোট ছোট হয়, আর তাদের বাচ্চার সম্ভাবনা কম থাকে, কিন্তু যেহেতু সংখ্যায় অনেক বেশি, তো মোটামুটি একটা নর্মাল অ্যামাউন্ট বেঁচে যায়। আর কিছু কিছু প্রাণী যারা অল্প বাচ্চা দেয় কিন্তু তাদের বাচ্চার সম্ভাবনা অনেক বেশি থাকে, যেমন ধরো মানুষ বা পাখি, এরা কিন্তু এমন নয় যে হাজারো হাজারো বাচ্চা দিচ্ছে, কিন্তু আবার অন্যদিকে তুমি দেখো ব্যাঙ বা মাছ, ওরা কিন্তু হাজারো হাজারো বাচ্চা দেয়, তাদের মধ্যে কিছু বাঁচে। আর এদিকে মানুষ বা পাখির ক্ষেত্রে দেখো যে কটা বাচ্চা দিচ্ছে তাদের বেঁচে থাকার সম্ভাবনা কিন্তু ব্যাঙ বা মাছের থেকে, মাছেদের বাচ্চাদের থেকে সম্ভাবনাটা অনেক বেশি, যে কটা বাচ্চা দিচ্ছে তারা বেঁচে থাকার। বুঝতে পেরেছো? তো এইখানে এই কথাটাই বলা আছে এই প্যারাগ্রাফে। দেখা যাক এনসিআরটি লাইন বাই লাইন কি বলেছে। প্রথমে হচ্ছে পপুলেশন ইভলভ টু ম্যাক্সিমাইজ দেয়ার রিপ্রোডাক্টিভ ফিটনেস, অলসো কল্ড ডারউইনিয়ান ফিটনেস, যেটা আমি বললাম। আর এর ক্ষেত্রে কি হবে, হাই আর ভ্যালু যাদের, ইন দ্য হ্যাবিটেট ইন হুইচ দে লিভ। তো অবভিয়াসলি যেই জায়গাটায় থাকছে ওখানে যার যত আর বেশি ভ্যালু বেশি, অর্থাৎ যে যত বেশি নিজের পপুলেশন বাড়াতে পারছে, তারাই ডারউইনের মতে বেশি ফিট। আর ওটাই হচ্ছে অ্যাকচুয়ালি রিপ্রোডাক্টিভ ফিটনেস ইজ ব্যাপার। Under a particular set of selection pressure, organism evolved towards the most efficient reproductive strategy. এবার সব থেকে, এবার যে যেই হ্যাবিটেটে থাকে সেইখানকার সিলেকশন প্রেশার অনুযায়ী, সিলেকশন প্রেশার কি মানে ওইখানে মানিয়ে নেওয়ার জন্য যেই ধরনের
তোমাকে অ্যাডাপ্ট হতে হবে, সেই অনুযায়ী যার যেরকম রিপ্রোডাক্টিভ স্ট্র্যাটেজি সেই অনুযায়ীভাবে সে নিজেকে মানিয়ে নেবে। এবার যেটা বললাম যে টাইমিংয়ের অনুযায়ী দেখলে কোনো প্রাণী কি সারা জীবনে একবার রিপ্রোডাকশন করে বা কোনো প্রাণী অনেকবার রিপ্রোডাকশন করে। যেমন এখানে এক্সাম্পল দিচ্ছে সাম অর্গানিজম ব্রিড অনলি ওয়ান্স ইন দেয়ার লাইফ টাইম, সারা জীবনে একবারই করে। এক্সাম্পল যেমন হচ্ছে প্যাসিফিক স্যালমন ফিশ, যেটা এক ধরনের মাছ রয়েছে, ওরা কি করে যে ডিম পাড়ে তারপরে মরে যায়। হ্যাঁ, তারপরে হচ্ছে ব্যাম্বু, বাঁশ গাছ, বাঁশ গাছের ক্ষেত্রেও কী হয়, যখন বাঁশ গাছের ফুল হয় তো সেই ক্ষেত্রে একবারই ফুল হয় তারপরে কিন্তু মরে যায়। হ্যাঁ, তো সেটা মোটামুটি ধরো 50 থেকে 100 বছরের মধ্যে একটা বাঁশ গাছের ফুল হলো, মানে জেনারেলি 50 থেকে 100 বছরের মধ্যে হয়, তারপরে বাঁশ গাছটা মরে যায়। হ্যাঁ, তারপরে সব রিপ্রোডাকশন, এবার যেটা বললাম এটা টাইমিংয়ের হয়ে গেল। এবার দেখবো নাম্বারের, যে কেউ অনেক বেশি বাচ্চা দেয়, কেউ অল্প বাচ্চা দেয়। সাম প্রডিউস এ লার্জ নাম্বার অফ স্মল সাইজ অফস্প্রিং, অনেক বেশি বাচ্চা দিচ্ছে কিন্তু ছোট ছোট, যেমন স্টার পেলাজিক ফিশেস, যেটা মাছেরা দেয়, ব্যাঙেরা দেয়। আর হোয়াইল আদার প্রডিউস এ স্মল নাম্বার অফ লার্জ সাইজ অফস্প্রিং, যেমন হচ্ছে বার্ডস বা ম্যামাল, যেটা এক্সাম্পল বললাম যে পাখি বা ম্যামাল, সেটা মানুষের ক্ষেত্রে। সো হুইচ ইজ ডিজায়ারেবল ফর ম্যাক্সিমাইজিং ফিটনেস, তো কোনটা তাহলে আমরা বলবো যে বেশি ফিট, যে যে লাইফে একবার বাচ্চা মানে একবার রিপ্রোডাকশন করছে, না যে লাইফে বহুবার রিপ্রোডাকশন করছে, না যে অনেকগুলো বাচ্চা দিচ্ছে, না যে অল্প বাচ্চা দিচ্ছে। ইকোলজিস্ট সাজেস্ট দ্যাট লাইফ হিস্ট্রি ট্রেটস অফ অর্গানিজম হ্যাভ ইভলভ in relation to the constraints imposed by the abiotic and biotic components of the habitat in which they live। তার মানে এখানে এটাই বলেছে যে ইকোলজিস্ট যারা রয়েছে, যারা সায়েন্টিস্ট রয়েছে ইকোলজি নিয়ে স্টাডি করে, তারা সাজেস্ট করেছে যে লাইফ হিস্ট্রির যে ট্রেডগুলো রয়েছে, ধরো বেশি বাচ্চা দেবে না কম বাচ্চা দেবে, সারা জীবনে বেশিবার রিপ্রোডাকশন করবে না একবার রিপ্রোডাকশন করবে, এবার ওটা ইভলভ হয়েছে তার আশেপাশে যে বায়োটিক অ্যাবায়োটিক কম্পোনেন্টগুলো রয়েছে হ্যাবিটেটে, ওইখানকার ওপর ডিপেন্ড করে। হ্যাঁ, এভলিউশন অফ লাইফ হিস্ট্রি ট্রেডস ইন ডিফারেন্ট স্পিসিস ইজ কারেন্টলি অ্যান ইম্পর্টেন্ট এরিয়া অফ রিসার্চ বিং কন্ডাক্টেড বাই ইকোলজিস্ট। তো সেটা নিয়ে কিন্তু এখনও রিসার্চ হচ্ছে যে অ্যাকচুয়ালি মানে লাইফ হিস্ট্রিতে যে এভলিউশনটা হয়েছে সেটা কোন দিকে হচ্ছে বা কোনটা ভালো কোনটা বাজে, ওটা কিন্তু এখনই ওরকম কোনো কমেন্ট করা যাবে না যে হ্যাঁ এই স্পিসিসটাই সব থেকে বেশি রিপ্রোডাক্টিভ ফিট এই জন্য এ থাকবে, সেটা একদমই নয়। তো ওটা নিয়ে এখনও রিসার্চ হচ্ছে, ওই কথাই কিন্তু এখানে বলা হয়েছে। কারণ এভলিউশন এমন একটা জিনিস যেটা সব কোনো এন্ড রেজাল্ট নেই, সেটা কিন্তু সব সময় হতেই থাকছে। তোমরা বলতে পারবে না যে মানুষ পুরোপুরিভাবে ইভলভ হয়েছে। আজ থেকে ধরো 1,00,000 বছর পরের মানুষ যেটা হবে সেটা এখনকার থেকে অনেকটাই চেঞ্জ হবে। তার মানে কি, বা তার আবার 10 লাখ বছর পরে চলে গেলে আরও চেঞ্জ হয়ে যাবে। তার মানে কি, এভলিউশন কিন্তু হতেই থাকছে, এটা কোনো এন্ড রেজাল্ট নয়। সেই জন্য তোমরা একটা জিনিস দেখবে এই চ্যাপ্টারগুলোতে তোমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে থিওরি পড়ো নাকি ল। ল মানে কি, ল হচ্ছে যেটা প্রত্যেকবার তুমি যেটা করছো যে হ্যাঁ এটা হয়েছে তো এটা হয়েছে, এটাই হবে প্রত্যেকবার। কিন্তু থিওরি কি একটা সায়েন্টিফিক বেসিসের ওপর নির্ভর করে একটা জিনিস বলা হয়েছে যে এটা হতে পারে। হ্যাঁ, এরপর দেখো পপুলেশন ইন্টারাকশন, তো এটা আমরা বুঝে গেলাম মোটামুটি। তো এখানে কি মনে রাখতে হবে, কে বেশিবার রিপ্রোডাকশন করে, কে একবার রিপ্রোডাকশন করে, কে স্মল সাইজের বেশি বাচ্চা দেয়, কে লার্জ সাইজের কম বাচ্চা দেয়, এইটুকুনি জায়গা। আর ডারউইন ফিটনেস বলতে রিপ্রোডাক্টিভ ফিটনেস বলা হচ্ছে। আর এখানে যদি ধরো প্রশ্ন দেয় যে এরকম কিছু, যে আর ভ্যালু দিয়ে দিয়েছে যে কোনো স্পিসিসের আর ভ্যালু 10, কোনো স্পিসিসের আর ভ্যালু 12, কোনো স্পিসিসের 13, কোনো স্পিসিসের 14, তাহলে ডারউইনের মত অনুযায়ী ফিটকে, তাহলে অবভিয়াসলি যার সব থেকে বেশি আর ভ্যালু থাকবে সেই কিন্তু সব থেকে ফিট। যদি অনেক বেশি কনসেপচুয়াল প্রশ্ন দেয় তাহলে এরকম এমসিকিউ দিতে পারে, যেটা তোমরা পারবে আশা করি। এরপর চলে আসছি আমরা পপুলেশন ইন্টারাকশনের ওপর। তো পপুলেশন ইন্টারাকশন মানে কি দেখো এখানে কি কথা বলেছে, এখানে বলেছে যে কোনো হ্যাবিটেটে বা কোনো নেচারে কোনো প্রাণী, তুমি ভাবো যে একা কোনো প্রাণী থাকে না, কোনো প্রাণী কিন্তু একা থাকে না, তার অন্য কোনো প্রাণীর কিন্তু অবশ্যই হেল্প লাগে। এমনকি প্ল্যান্টের ক্ষেত্রেও যদি দেখো, প্ল্যান্টও কিন্তু একা বাঁচতে পারবে না, মাটিতে ওই অর্গানিজমগুলো লাগবে যারা মাটিতে পচে যাওয়া জিনিসপত্রগুলোকে ডিগ্রেড করে আবার মাটিতে ফিরিয়ে দিচ্ছে। ওই ব্যাকটেরিয়া লাগবে, ওই ফাঙ্গি লাগবে যারা মাটিতে আবার ডিগ্রেড করে ফিরিয়ে দিচ্ছে, তবেই তো ওই জিনিসগুলো গাছ মাটির থেকে নিয়ে তবেই ফটোসিনথেসিস করে নিজের খাবার তৈরি করতে পারবে। সেই জন্য গাছও কিন্তু পুরোপুরিভাবে একা বাঁচতে পারবে না যদি না সেই ব্যাকটেরিয়া ফাঙ্গিগুলো থাকে যারা ডিগ্রেড করে মাটিতে সব কিছু আবার মিলিয়ে দেয়।
হ্যাঁ, তো এইখানে ওই জিনিসটাই বলেছে। তারপরে কি বলেছে দেখো, আহ, এবার যেটা এক্সাম্পল দিলাম সেক্ষেত্রে আমি কি বললাম, যে আহ, ধরো মানে কোনো প্রাণী একা থাকতে পারবে না, তার মানে কি সবসময় অন্য প্রাণী অন্য আরেকটা প্রাণীর হেল্পই করবে না, সেটা কিন্তু নাও হতে পারে। সেটা কিন্তু আবার হেল্প না করে ক্ষতিও হতে পারে। এবার তার মানে কি, একটা প্রাণীর সাথে একটা স্পিসিসের সাথে অন্য স্পিসিসের, বা একটা প্রাণীর সাথে অন্য প্রাণীর যে ইন্টারাকশনটা, সেটা সবসময় যে ভালো হবে তা নয়, সেটা কিন্তু বাজেও হতে পারে। এবার ওই জিনিসটাই আমরা দেখব। তো এইখানে আমরা বেশ কিছু টার্মিনোলজি দেখব, যে রিলেশনশিপ কীরকম হতে পারে একটা প্রাণীর সাথে আরেকটা প্রাণী। একটা মিউচুয়ালিজম হতে পারে, সেক্ষেত্রে কি দেখবো, যে দুটো স্পিসিসেরই বেনিফিট হচ্ছে। প্লাস কথাটার মানে হচ্ছে বেনিফিট, আর মাইনাস কথাটার মানে হচ্ছে ক্ষতি হচ্ছে, আর জিরো কথাটার মানে হচ্ছে যে কিছুই হচ্ছে না, লাভও হচ্ছে না ক্ষতিও হচ্ছে না। তো মিউচুয়ালিজম এবার প্রত্যেকটা কি সেগুলো আমরা আরও ডিটেলসে দেখবো পরবর্তীতে গিয়ে। এখানে জাস্ট টার্মিনোলজিগুলো দেখো আর রিলেশনগুলো কী হয় দেখো। মিউচুয়ালিজম মানে হচ্ছে দুজনেরই কিন্তু লাভ হচ্ছে। কম্পিটিশন মানে দুজনেরই ক্ষতি। প্রিডেশন মানে একজনের লাভ আর একজনের ক্ষতি। তারপরে প্যারাসাইট মানে একজনের লাভ আরেকজনের ক্ষতি। কমেন্সালিজম মানে একজনের লাভ অন্যজনের কিচ্ছু না। আর অ্যামেনসালিজম মানে একজনের ক্ষতি আরেকজনের কিছু না। এইবার দেখো এই কথাগুলো এখানে বলেছে, এবার দেখা যাক লাইন বাই লাইন পড়ি কি বলেছে। ক্যান ইউ থিঙ্ক অফ any natural habitat on earth that is inhabited just by a single species? একটা সিঙ্গেল স্পিসিসের এরকম মানে কোনো হ্যাবিটেট রয়েছে যেখানে জাস্ট একটা সিঙ্গেল স্পিসিসই রয়েছে? না, ওরকম সিচুয়েশন কিন্তু এমনকি মানে বিশ্বাস করাও অসম্ভব আর কি। ওই কথাটা এখানে বলেছে পরের লাইনে। ফর এনি স্পিসিস দ্য মিনিমাম রিকোয়ারমেন্ট ইজ ওয়ান মোর স্পিসিস অন হুইচ ইট ক্যান ফিট। তার মানে কোনো স্পিসিসের আরেকটা স্পিসিস মিনিমাম লাগবেই, যার উপর ডিপেন্ড করে, মানে যাদেরকে ওরা খেয়ে বেঁচে থাকবে। এমনকি ইভেন এ প্ল্যান্ট স্পিসিস হুইচ মেক ইটস ওন ফুড, এমনকি প্ল্যান্ট যারা নিজেদের খাবার নিজেরা তৈরি করে, যেটা আমি বললাম, তাদেরও কিন্তু সার্ভাইভ তারা কিন্তু একা করতে পারবেন, কারণ নট সার্ভাইভ অ্যালোন। ইট নিডস সয়েল মাইক্রোবস টু ব্রেক ডাউন দ্য অর্গানিক ম্যাটার ইন সয়েল, রিটার্ন দ্য ইনঅর্গানিক নিউট্রিয়েন্ট ফর অ্যাবজর্পশন। যেটা আমি বললাম, যে তার মানে অর্গানিক ম্যাটার যেগুলো রয়েছে সেগুলোকে ব্রেক ডাউন করে ইনঅর্গানিক হিসাবে যে মাটিতে মিশিয়ে দিচ্ছে, সেইগুলো আবার গাছেরা ইউজ করছে। তো তাদের জন্য কিন্তু ওই মাইক্রোবসগুলো লাগবে, সেটা ব্যাকটেরিয়া হোক ফাঙ্গি হোক যাই হোক। অ্যান্ড দেন হাউ উইল দ্য প্ল্যান্ট ম্যানেজ দ্য পলিনেশন উইদাউট এনি অ্যানিম্যাল এজেন্ট? আবার ওই আরেকটা এক্সাম্পল দিয়েছে, যদি প্ল্যান্ট নিজেদের খাবার নিজেরা তৈরি করে কিন্তু কোনো পলিনেটার ছাড়া, ধরো কোনো প্রজাপতি নেই মৌমাছি নেই, তাহলে পলিনেশন কীভাবে হবে, রিপ্রোডাকশন কীভাবে হবে, হবে না। ইট ইজ দ্য অবভিয়াস দ্যাট ইন নেচার অ্যানিম্যাল প্ল্যান্টস অ্যান্ড মাইক্রোবস ডু নট and cannot live isolation but interact in various way to form biological community. তো এখানে ওটাই বলেছে যে একটা মাইক্রোবস থেকে শুরু করে প্ল্যান্ট বা কোনো অ্যানিম্যাল, তারা কিন্তু একে অপরকে ছাড়া বাঁচতে পারবে না, তারা একে অপরের সাথে কোনো না কোনো ইন্টারাকশন করেই অ্যাকচুয়ালি বেঁচে রয়েছে, এই কথাটা এখানে বলা রয়েছে। হ্যাঁ, ইভেন ইন মিনিমাম communities many interactive linkage exist although all may not be রেডিলি অ্যাপারেন্ট। হ্যাঁ, তার মানে এখানে বলেছে যে একটা খুব ছোট কমিউনিটিতে, এবার কমিউনিটি মানে আমরা কি একদম প্রথমেই দেখেছি একদম সেল থেকে পুরো একদম বায়োম পর্যন্ত গেছি, সেল নিয়ে কি হয়, টিস্যু নিয়ে কি হয়, এরকমভাবে পুরো বায়োম পর্যন্ত গেছি। তো কমিউনিটি কি তোমরা নিশ্চয়ই জানো। হ্যাঁ, তো এখানেই বলেছে এমনকি মিনিমাম কমিউনিটিতেও কিন্তু এই ইন্টারাকশানটা থাকে। হ্যাঁ, তারপরে কি বলেছে যে ইন্টার স্পেসিফিক ইন্টারাকশন অ্যারাইজ ফ্রম দ্য ইন্টারাকশন অফ পপুলেশন অফ টু ডিফারেন্ট স্পিসিস। তাহলে এবার দেখো দুটো টার্মিনোলজি আছে, ইন্টার স্পেসিফিক ইন্টারাকশন আর একটি ইন্ট্রা স্পেসিফিক ইন্টারাকশন। তো তোমরা কেমিস্ট্রিতে অবভিয়াসলি পড়েছো যে হচ্ছে হাইড্রোজেন বন্ড যে হয় ইন্টার মলিকুলার, ইন্ট্রা মলিকুলার। ইন্টার মানে হচ্ছে, মনে রাখবে, কীভাবে মনে রাখবে, এটা আমারও কনফিউজ হতো, তো এরকমভাবে মনে রাখো। ইন্টার মানে হচ্ছে ইন্টারনেটে কি হচ্ছে, তুমি তোমার বন্ধুর সাথে কানেক্ট হচ্ছে, তার মানে একটা অন্য আরেকজনের সাথে। আর ইন্ট্রা মানে হচ্ছে নিজেই নিজের সাথে। তার মানে ইন্ট্রা স্পেসিফিক যদি বলা থাকতো, এখানে ইন্টার রয়েছে, ইন্টারনেটের ইন্টার রয়েছে, তার মানে একটা স্পিসিস অন্য আরেকটা স্পিসিসের সাথে, ইন্টার স্পেসিফিক। আর ইন্ট্রা মানে হচ্ছে যেটা এই স্পিসিসটা নিজের সাথে। তো এখানে ইন্টার আছে, ইন্টারনেটের ইন্টার আছে, তার মানে এই স্পিসিসটার সাথে অন্য আরেকটা স্পিসিসের ইন্টারাকশনের কথা বলা হচ্ছে। ইন্টার স্পেসিফিক ইন্টারাকশন অ্যারাইজ ফ্রম দ্য ইন্টারাকশন অফ পপুলেশন অফ টু ডিফারেন্ট স্পিসিস, যেটা আমি বললাম।
হ্যাঁ, দে কুড বি বেনিফিশিয়াল। এবার দেখো যেটা বলছি যে এই প্রথমে আমি বললাম না যে সবসময় যে পজিটিভ হবে তা নয়, সবসময় যে বেনিফিশিয়াল হবে তা নয়, সেটা বেনিফিশিয়াল হতে পারে, ডেট্রিমেন্টাল অর্থাৎ খারাপও হতে পারে, অথবা নিউট্রাল অর্থাৎ জিরো, যেটা মাইনাস আর প্লাস। তো জিরো হতে পারে, নিউট্রাল হতে পারে, অর্থাৎ হার্মও করছে না বেনিফিটও করছে না, টু ওয়ান স্পিসিস অর বোথ। সেটা হতে পারে যে একটা স্পিসিস বা দুটো স্পিসিসের ক্ষেত্রে কোনো ব্যাপার নয়। হ্যাঁ, মানে এটার প্লাস হচ্ছে এর মাইনাস হচ্ছে, বা এর জিরো হচ্ছে এর মাইনাস হচ্ছে, বা মানে যে কোনো একটা কম্বিনেশনে হতে পারে। সেটা আমরা পরবর্তীতে দেখলাম যে এই চারটার থেকে যে কী কী পসিবিলিটি হতে পারে। হ্যাঁ, তারপরে কি বলেছে এখানে ওই সাইনগুলোর কথা বলেছে যে পজিটিভ সাইন আমরা বেনিফিশিয়ালের ক্ষেত্রে ইউজ করি, নেগেটিভ সাইনটা আমরা কি ইউজ করি ডেট্রিমেন্টালের ক্ষেত্রে অর্থাৎ ক্ষতি হচ্ছে, আর জিরো সাইনটা ইউজ করি নিউট্রালের ক্ষেত্রে। হ্যাঁ, তারপরে এখানে টেবিলটা দিয়েছে যে কোনটার ক্ষেত্রে কি হচ্ছে সেটা বললাম। এরপর বোথ দ্য স্পিসিস বেনিফিট ইন মিউচুয়ালিজম অ্যান্ড বোথ লস ইন কম্পিটিশন, এই কথাটা এখানে এবার এই চার্টে যেটা বলেছে ওইটাই এবার ভাষায় এখানে প্রকাশ করেছে, আর কিছুই না। মিউচুয়ালিজমের ক্ষেত্রে বোথ বেনিফিট যেটা বললাম, কম্পিটিশনের ক্ষেত্রে বোথ নেগেটিভ হচ্ছে, হ্যাঁ বোথ লস হচ্ছে, ইন্টারাকশন হচ্ছে। ইন বোথ প্যারাসাইট আর প্রিডেশনের ক্ষেত্রে শুধুমাত্র কি হচ্ছে দেখো, প্যারাসাইট আর প্রিডেশনের ক্ষেত্রে দুজন মাইনাস দুজন প্লাস। হ্যাঁ, তাহলে ওইটাই বলেছে যে প্যারাসাইট আর প্রিডেশনের ক্ষেত্রে একজনের বেনিফিট হচ্ছে আর আরেকজনের কিন্তু ক্ষতি হচ্ছে। হ্যাঁ, তারপরে বলেছে হচ্ছে কমেন্সালিজম আর অ্যামেনসালিজমের কথা, যে যেখানে একজনের প্লাস হচ্ছে আরেকজনের, কমেন্সালিজমের ক্ষেত্রে প্লাস আর অ্যামেনসালিজমের ক্ষেত্রে মাইনাস। তো একজনের প্লাস হচ্ছে আরেকজনের মাইনাস হচ্ছে, তো সেই জন্য শূন্য শূন্য। কীভাবে মনে রাখবে স্যার, আমার কনফিউশন হয়ে যায় কমেন্সালিজম কোনটা অ্যামেনসালিজম কোনটা। তো মনে রাখো যে কমেন্সালিজম মানে হচ্ছে যেটা কমন ব্যাপার, মানে ধরো তুমি পথ চলছো, তুমি একজন অন্ধ লোককে দেখলে, হ্যাঁ, যে রাস্তা পার হওয়ার চেষ্টা করছে, তো কমন ব্যাপার তুমি কি করবে, অন্ধ লোকটাকে রাস্তা পার করে দেবে। তার মানে এক্ষেত্রে তার প্লাস হলো, তোমার কি কোনো লাভ হলো, কোনো লাভ হলো না, আবার ক্ষতিও হলো না, তো এটা হচ্ছে তোমার জিরো। তো এটা কমন ব্যাপার, সেই জন্য এটা হচ্ছে কমেন্সালিজম, মনে রাখবে তাহলে এরকমভাবে। আর তাহলে কমেন্সালিজম মনে থাকলে অ্যামেনসালিজম আপনি আপনি মনে থাকবে, তাহলে সেই ক্ষেত্রে একটা মাইনাস হবে একটা জিরো হবে। তো এইবার আমরা চলে আসবো হচ্ছে প্রত্যেকটা এই পার্টগুলোতে, প্রিডেশন কি, তারপরে হচ্ছে কম্পিটিশন কি, এই সব জিনিসগুলো আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, তো প্রিডেশন মানে কি, প্রিডেশন মানে সবাই যেন শিকার করা। এবার একটা জিনিস বলে রাখি যে শিকার করা বলতেই আমাদের মাথায় আসে বাঘ হরিণের পেছনে দৌড়াচ্ছে, বাঘ গিয়ে হরিণটাকে শিকার করলো। কিন্তু একটা ধরো কোনো পাখি কোনো ফলের বীজ খাচ্ছে, এটাকে কি শিকার করা বলবো? হ্যাঁ, এটাও কিন্তু শিকার করা। কেন? কারণ শিকার করা মানে এখানে কি হচ্ছে, পাখিটা ফলের বীজটাকে খাচ্ছে, মানে কি একটা লাইফ নষ্ট হচ্ছে, বীজটাকে একটা পুরো গাছ হতো। তাহলে সেক্ষেত্রেও বীজটা যে ভাগতে পারছে না, তার মানে এই নয় যে এটা প্রিডেশন নয়। ধরো একটা হরিণ ঘুমিয়ে আছে, ও ভাগছে না, বাঘ এসে হঠাৎ করে তার গলা কামড়ে ধরলো, হরিণটা মরে গেল, তো এটা কি প্রিডেশন হলো না? তো অবভিয়াসলি এটা যদি প্রিডেশন হয়, তাহলে একটা চড়ুই পাখি বা যাই হোক কোনো একটা পাখি কোনো একটা বীজ খাচ্ছে, সিড খাচ্ছে, সেটাও কিন্তু এক ধরনের প্রিডেশন হবে। তো প্রিডেশনের তাহলে এখানে আমরা দেখব বিভিন্ন ধরনের কথা বলেছে, প্রিডেশন কি অ্যাকচুয়ালি, যেটা আমি বললাম আইডিয়া একটা হালকা দিয়ে দিয়েছি প্রিডেশন কি। এবার প্রিডেশনের থেকে বাঁচার জন্য কোন প্রাণী কি করেছে সেই কথাও এখানে বলা আছে। তারপরে আর কি কি আছে, যে প্রিডেশনে আমরা দেখব হচ্ছে অনেকগুলো এক্সাম্পল দেখব যে কোন প্রাণী কিভাবে প্রিডেশন করে, বাঁচার জন্য কি অ্যাডাপ্টেশন নিয়েছে, তো এই সব জিনিসগুলো। তো সবার প্রথমে বলে রাখি প্রিডেশনের ক্ষেত্রে যে ইন্টারাকশনটা হচ্ছে সেটা কীরকম হবে, একজনের মাইনাস আর একজনের প্লাস। অবভিয়াসলি বাঘ হরিণকে খাচ্ছে, হরিণের ক্ষেত্রে অবভিয়াসলি সেটা মাইনাস হলো, বাঘের ক্ষেত্রে সেটা প্লাস হলো। এবার লাইন বাই লাইন দেখি প্রিডেশনের ক্ষেত্রে কি বলেছে। হোয়াট উড হ্যাপেন টু অল দ্য এনার্জি ফিক্সড বাই অটোট্রপিক অর্গানিজম ইফ দ্য কমিউনিটি হ্যাজ নো অ্যানিম্যালস টু ইট দ্য প্ল্যান্ট? তাহলে দেখো কি হতো, হোয়াট উড হ্যাপেন বলেছে যদি সব এনার্জি প্ল্যান্টের মধ্যে ফিক্সড করতে হয়ে যেত, অর্থাৎ ফটোসিনথেসিস হচ্ছে প্ল্যান্ট ফটোসিনথেসিস করে খাবার তৈরি করছে, সেটা নিজের মধ্যেই রেখে দিচ্ছে। তাহলে এক সময় গিয়ে কি হবে, যত নেচারে ধরো মিনারেল রয়েছে, কার্বন ডাই অক্সাইড রয়েছে, সব কার্বোহাইড্রেটে পরিণত হয়ে গেল। এবার গাছকে খাওয়ার জন্য যদি কেউ না থাকে, তাহলে কার্বোহাইড্রেট ওই বন্ডগুলো আর ভাঙবে না, এক সময় কার্বনের পরিমাণ কমে যাবে নেচারে। তারপরে এক সময় কি হবে, যে খাবারের গাছ মানে গাছের খাবার তৈরি করার জন্য আর কার্বন ডাই অক্সাইডও থাকবে না, অর্থাৎ পরিবেশের ভারসাম্য কিন্তু নষ্ট হয়ে যাবে। তো সব কিছু কিন্তু একটা দরকার আর কি, সবার সাথে সবার রিলেশন হবার, যে গাছ আছে গাছকে খাচ্ছে হচ্ছে প্রাইমারি কনজিউমার। হ্যাঁ,
তারপরে তাকে খাচ্ছে হচ্ছে সেকেন্ডারি কনজিউমার। তো এরকমভাবে কিন্তু একটা সবসময় সাইকেলে নেচারে সবসময় চলতে থাকে। হ্যাঁ, তো ইউ ক্যান থিঙ্ক অফ প্রিডেশন অ্যাজ নেচারস ওয়ে অফ ট্রান্সফারিং টু হায়ার ট্রপিক লেভেল দ্য এনার্জি ফিক্সড বাই প্লান্ট। ওটাই বলেছে, তার মানে প্ল্যান্ট নর্মালি কী হয়, ধরো ঘাসের মধ্যে যেই এনার্জিটা খাবার হিসাবে স্টোর হলো সেটা ছাগল খাবে, অর্থাৎ সেই এনার্জিটা ছাগল পেলো। এবার ছাগলকে খাবে হচ্ছে বাঘ, সেই এনার্জিটা আবার বাঘ পেলো। আবার বাঘ যখন মরে গেল, বাঘের মধ্যে যে এনার্জিটা ছিল সেটা ব্যাকটেরিয়া, মাইক্রোস, বিভিন্ন ধরনের তারা কিছুটা ইউজ করলো। আর বাঘের মধ্যে যে অর্গানিক ম্যাটেরিয়ালগুলো ছিল সেটা আবার নেচারে চলে গেলো, সেটা আবার গাছ ইউজ করছে খাবার তৈরিতে, আবার সেই খাবারটা ছাগল খাচ্ছে, ছাগলকে বাঘ খায়। তো এরকমভাবে সাইকেলটা হতে থাকবে, যেটা নেচারে হয়, আর নেচার বেঁচে থাকার জন্য এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো ওই কথাটাই কিন্তু এখানে বলেছে। আর যেই পরিমাণে এনার্জিটা যায় তোমরা পরবর্তীতে পড়বে, সেটা হচ্ছে 10% ল, অর্থাৎ গাছ যদি 1000 ইউনিট এনার্জি তৈরি করে তাহলে তার 10%ই কেবলমাত্র ছাগলের মধ্যে যায়। অর্থাৎ 1000 ইউনিট তৈরি করলে তার 10% কত হয়, 100, তাহলে ছাগল পাবে 100। তাহলে ছাগলের থেকে বাঘের মধ্যে কত যাবে বলো, অবভিয়াসলি তার 10% মানে 10 ইউনিট যাবে। তো এরকমভাবে হয়, এটা আমরা পরবর্তীতে দেখবো, অন্য চ্যাপ্টারে রয়েছে। যাই হোক, এবার আবার চলে আসি লাইনে। তো এখানে কি বলেছে, তো ফিক্সড বাই প্ল্যান হোয়েন উই থিঙ্ক অফ প্রিডেশন অ্যান্ড প্রে মোস্ট প্রবাবলি টাইগার অ্যান্ড ডিয়ার, যে এক্সাম্পলটা দিলাম, কিন্তু একটা স্প্যারো অর্থাৎ পাখি যে সিড খাচ্ছে সেটাও কিন্তু প্রিডেশনই কিন্তু হলো, যেটা আমি তোমাদেরকে বললাম। হ্যাঁ, অল দো অ্যানিম্যাল সিটিং প্ল্যান্ট আর ক্যাটাগোরাইজ সেপারেটলি অ্যাজ হার্বিভোর, যদিও আমরা তাদেরকে কিন্তু প্রিডেশন বলি না, তাদেরকে আমরা একটা সেপারেটলি ভাবে হার্বিভোরস বলে রেখেছি। দে আর ইন ব্রড ইকোলজিক্যাল কন্টেক্সট নট ভেরি ডিফারেন্ট ফ্রম প্রিডেশন। তো এটা একটা বড় ইকোলজিক্যাল আর কি একটা ভাগ করে রেখেছি, কিন্তু এটা কিন্তু প্রিডেশনের থেকে যে কম, পাখি একটা সিড খাচ্ছে বা গরু একটা ধরো পুরো ঘাস খেয়ে নিল, সেটাও কিন্তু প্রিডেশনের থেকে কম নয়, মানে আলাদা নয়, ডিফারেন্ট নয়, সেই কথা এখানে বলেছে। বিসাইড অ্যাক্টিং অ্যাজ conduits for energy transfer across trophic level, কন্ডুইটস মানে হচ্ছে কি একটা চ্যানেল আর কি, মানে ধরো একটা পাইপের মতো, যেখানে হচ্ছে প্রিডেটাররা কাজ করে কীরকমভাবে, যে এনার্জিটাকে ফ্লো করে একটা লেভেল থেকে আরেকটা লেভেল, যে গাছের থেকে প্রথমে যাচ্ছে হার্বিভোরসে, হার্বিভোরস থেকে যাচ্ছে কার্নিভোরসে। তো এর ক্ষেত্রে কি হচ্ছে, এনার্জিটা ফ্লো হচ্ছে। তো প্রিডেটার কিন্তু ওই এনার্জি ফ্লোয়ের যেই চ্যানেলটা অর্থাৎ কন্ডুইটস বলছে, ওই হিসাবে কিন্তু কাজ করে, একটা ইম্পর্টেন্ট রোল পালন করছে। দে কিপ প্রে পপুলেশন আন্ডার কন্ট্রোল, তার মানে কি, ধরো একটা জঙ্গলে অনেকগুলো হরিণ আছে, তো এবার হরিণের রিপ্রোডাকশন করে তো হরিণ বাড়তে থাকবে, কিন্তু জঙ্গলে যদি বাঘও থাকে তাহলে হরিণকে খেয়ে কি করছে, তাদের পপুলেশনটা কন্ট্রোল করছে, খুব ইম্পর্টেন্ট জিনিস। বাট ফর প্রিডেটার প্রে স্পিসিস কুড অ্যাচিভ ভেরি হাই পপুলেশন ডেন্সিটি, বাট ফর প্রিডেটার্স প্রে স্পিসিস কুড অ্যাচিভ ভেরি হাই পপুলেশন ডেন্সিটি অ্যান্ড কজ ইকোসিস্টেম ইনস্টেবিলিটি। তো এইটাই এখানে বলেছে যে যদি প্রেডিটার ধরো না থাকতো তাহলে হরিণ অনেক বাড়তে থাকতো, সব ঘাস খেয়ে নিত, তার ফলে কি হচ্ছে, যে পুরো ইকোসিস্টেমটা রয়েছে সেটা নষ্ট হয়ে যেতে পারতো। তো ওই কথা এখানে বলেছে। হোয়েন সার্টেন এক্সোটিক স্পিসিস আর ইন্ট্রোডিউস, এইবার খুব ইম্পর্টেন্ট জিনিস বলেছে, দেখো যখন বাইরের কোনো একটা স্পিসিস ইন্ট্রোডিউস হচ্ছে কোনো একটা জিওগ্রাফিক্যাল এরিয়াতে, বাইরের স্পিসিস মানে ওই জিওগ্রাফিক্যাল এরিয়াতে কিন্তু ওইখানকার যে অ্যানিম্যালগুলো সেগুলো নয়, বাইরের থেকে কোনো একটা অ্যানিম্যাল এনে আমি ওখানে ইন্ট্রোডিউস করছি জিওগ্রাফিক্যাল এরিয়াতে, দে বিকাম ইনভেসিভ অ্যান্ড স্টার্ট স্প্রেডিং ফাস্ট। তারা ওখানে কিন্তু ইনভেশন করলো, অর্থাৎ বাইরে থেকে এসে ওখানে থাকতে শুরু করলো আর রিপ্রোডাকশন করে অনেক সংখ্যা বাড়াতে শুরু করলো। হ্যাঁ, আর কেন অনেক সংখ্যা বাড়ছে, কারণ দেখো কোনো একটা ইকোসিস্টেমে সব কিছু একটা লিঙ্ক থাকে। হ্যাঁ, ধরো কোনো একটা ইকোসিস্টেমে দেখছি হচ্ছে প্রডিউসার আছে এ কে খাচ্ছে বি কে খাচ্ছে সি, আর সি আর এর ফলে কি হচ্ছে, এ কে কন্ট্রোলে রাখছে বি কে কন্ট্রোলে রাখছে সি, তাহলে বি অনেক বেশি বাড়ছে না, তার ফলে সিও বাড়ছে না, ফলে পুরোটা একটা কন্ট্রোলে থাকছে ইকোসিস্টেমটা। কিন্তু ধরো দেখা যাচ্ছে আমি অন্য একটা স্পিসিস এনেছি ডি, যাকে সি খায় না, কারণ ডি তো ওখানকার নয়, কিন্তু এ আবার বি কেও খায় আর এ কেও খায়, তার ফলে কি হবে, ডি এর সংখ্যা অনেক বাড়তে থাকবে, কারণ একে কন্ট্রোল করার জন্য ওখানকার কেউ নেই, কারণ এ তো এই ইকোসিস্টেমের পার্ট নয়, এ তো বাইরে থেকে এসছে।
তার ফলে কি হবে, ডি এর সংখ্যা অনেক বাড়লে পুরো ইকোসিস্টেমটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। এটাকেই বলা হয় এলিয়েন স্পিসিস ইনভেশন। সেক্ষেত্রে আমি কি দেখব, যেহেতু ডি বি আর এ কে খেয়ে নিচ্ছে, ফলে একসময় দেখবো যে সি এর খাওয়ার জন্য কোনো বি নেই, তার ফলে সি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে। এবার সি বিলুপ্ত হয়ে যাবে, তারপরে বি কমতে থাকবে, এ কমতে থাকবে, মানে পুরো ইকোসিস্টেমটাই কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, তো এইখানে কি বলেছে দেখো, যে ওখানে যেহেতু কোনো ন্যাচারাল প্রিডেটর থাকে না, কারণ এবিসি এর মধ্যে আমি দেখলাম ডি ঢুকে গেল, এবার ডিকে খাওয়ার জন্য কোনো ন্যাচারাল প্রিডেটর ওখানে নেই। সেই জন্য ওইটাই বলেছে, যেহেতু যখন বাইরের থেকে কোনো ইনভেশন হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে ওকে খাওয়ার জন্য কোনো ন্যাচারাল প্রিডেটর নেই ওখানে, সেই জন্য কি হচ্ছে, ওটা অনেক পরিমাণে বেড়ে যায়। এবার এটা কি হয়েছে, অবভিয়াসলি অনেক জায়গায় হয়েছে, তার কিছু এক্সাম্পল মনে রাখতে হবে তোমাদের, যেগুলো এনসিআরটিতে রয়েছে। যেমন দেখো এখানে একটা এক্সাম্পল দিয়েছে, যে দ্য প্রিকলি পেয়ার ক্যাকটাস, এই যে এই ক্যাকটাস গাছটা, এই যে এই ক্যাকটাস গাছটা দেখতে পাচ্ছ, এই ক্যাকটাস গাছটা অ্যাকচুয়ালি ইন্ট্রোডিউস ইনটু অস্ট্রেলিয়াতে ইন্ট্রোডিউস করা ছিল 1920s দিকে। পরে দেখা গেলো যে এটা প্রচুর বাড়তে থাকলো। কেন? কারণ এদেরকে কন্ট্রোল করার জন্য কোনো কিন্তু প্রিডেটার ছিল না। তারপরে কি হচ্ছে, ফাইনালি পরবর্তীতে আন্ডার কন্ট্রোল আনা হলো, কিভাবে, এদেরকে যে খায় সেই প্রিডেটরটাকে এনে। এবার এদেরকে কে খায়, একটা মথ রয়েছে, তাদের যে ক্যাটারপিলারগুলো, তারা কিন্তু এই ক্যাকটাসটাকে, এই যে দেখতে পাচ্ছ এরকমভাবে খায়, তার ফলে এদের কন্ট্রোলে চলে আসে। তো ওরকমভাবেই যে ক্যাকটাস ফিডিং প্রিডেটর একটা মথ আনা হলো, ন্যাচারাল হ্যাবিটেটে ইন্ট্রোডিউস করা হলো, তারপরে এটা কিছুটা কন্ট্রোলে এলো। আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো কি বলেছে, বায়োলজিক্যাল কন্ট্রোল মেথড অ্যাডাপ্টেড ইন এগ্রিকালচার পেস্ট কন্ট্রোলার বেসড অন এবিলিটি টু প্রিডেটর। তো এইখানে বলা হচ্ছে যে আমরা ইসের ক্ষেত্রে, অর্থাৎ এগ্রিকালচারের ক্ষেত্রে বায়োলজিক্যাল কন্ট্রোল মেথডও কিন্তু ইউজ করি টু রেগুলেট দ্য প্রে পপুলেশন। যেমন ধরো দেখা যাচ্ছে এগ্রিকালচারে ইঁদুর অনেক বেড়ে গেছে, ধান খেয়ে নিচ্ছে, তাহলে আমি কি করব, বায়োলজিক্যাল কন্ট্রোল মানে কি, আমি একটা বিড়াল এনে রেখে দিলাম, তো এটা বায়োলজিক্যাল কন্ট্রোল হলো, সেইটা বলেছে। তার মানে এখানে আমরা কি দেখছি, অ্যাকচুয়ালি এটা আমরা পড়ছি প্রিডেশন। এবার প্রিডেশন, বিড়াল ইঁদুরকে খাচ্ছে, তো এটাও তো অ্যাকচুয়ালি প্রিডেশনই হলো না। তো এখানে ওটাই বলেছে যে আমরা বায়োলজিক্যাল কন্ট্রোল, যেটা প্রিডেশন হচ্ছে, সেটা কিন্তু আমরা কাজে লাগাচ্ছি এগ্রিকালচারের ক্ষেত্রে। হ্যাঁ, এবার প্রিডেটর অলসো হেল্প মেনটেন স্পিসিস ভ্যারাইটি ইন কমিউনিটি। মানে স্যার বুঝলাম না, মানে ধরো একটা খুব ইজি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরো একটা জঙ্গলে বাঘ আছে, আর হরিণ আছে, আর মহিষ আছে, তো সব ঠিক আছে। এবার আমি যদি বলি যে আমি বাঘ সরিয়ে দিলাম জঙ্গলটার থেকে, তাহলে কি হবে, তোমরা বলবে অবভিয়াসলি তাহলে হরিণ আর মহিষের সংখ্যা অনেক বাড়তে থাকবে। ঠিক আছে, বাড়লো, কিন্তু একটা সময় পর গিয়ে কি হবে দেখবে, এবার খাবার তো লিমিটেড, হরিণ আর মহিষ দুজনেই ঘাস খায়, তো হরিণের সংখ্যাও বাড়ছে, মহিষের সংখ্যাও বাড়ছে। তো হরিণ যখন বাড়ছে, মহিষ বাড়ছে, এবার ঘাস তো লিমিটেড, এবার হরিণ যেহেতু জোরে দৌড়াতে পারে, তার ফলে কি হচ্ছে, ও সব ঘাস খেয়ে নিচ্ছে, ফলে মহিষের ঘাস খাওয়ার সুযোগ থাকছে না। তো ধীরে ধীরে দেখবো এবার মহিষ কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো একটা সময় গিয়ে দেখবো যে মহিষ পুরো বিলুপ্ত হয়ে গেছে, শুধু হরিণই হরিণ আছে। তার মানে এখানে যখন বাঘ ছিল, বাঘ কি করতো, হরিণটাকে কন্ট্রোলে রাখতো, প্লাস মহিষকেও কন্ট্রোলে রাখতো, সেই জন্য দুটো স্পিসিসই বেঁচে ছিল। কারণ হরিণের সাথে তখন মহিষের কিন্তু কম্পিটিশন হতো না খাবারের জন্য, কারণ দুজনেই অল্প অল্প পরিমাণে কন্ট্রোলে রয়েছে বাঘের জন্য। কিন্তু বাঘ সরিয়ে নিলাম, হরিণও বাড়তে থাকলো, মহিষও বাড়তে থাকলো। এবার একটা সময় গিয়ে হরিণ এতটাই বেড়ে গেল যে মহিষের সব খাবার খেয়ে নিচ্ছে, কারণ হরিণ বেশি জোরে দৌড়াতে পারে, তো আগে পৌঁছে যাচ্ছে, খেয়ে নিচ্ছে, জাস্ট সিম্পলভাবে ভাবো। তার ফলে মহিষ কিছু খেতে পারছে না, তো মহিষ বিলুপ্ত হয়ে গেল। তো ওই কথাই এখানে বলেছে যে প্রিডেটর অলসো হেল্প ইন মেনটেনিং স্পিসিস ডাইভার্সিটি। তো এখানে কি বাঘ স্পিসিস ডাইভার্সিটি মেনটেন করলো না? বাঘ যতদিন ছিল তখন দুটো স্পিসিস ছিল, মহিষ আর হরিণ। বাঘ চলে গেল, মহিষও চলে গেল, তার মানে স্পিসিস ডাইভার্সিটি কমে গেল। হ্যাঁ, তো বাই রিডিউসিং দ্য ইন্টেন্সিটি অফ কম্পিটিশন, যেটা বললাম যে ওদের মধ্যে কম্পিটিশনটা কমিয়ে রেখে কিন্তু এটা করছিল। তারপরে এখানে যেটা এক্সাম্পল দিয়েছে, যেটা তোমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে ইন দ্য রকি ইন্টারডিয়াল হচ্ছে কমিউনিটিস অফ দ্য আমেরিকান স্পেসিফিক কোস্ট, ও একটা জায়গার নাম বলেছে, ওখানে যে স্টারফিশটা রয়েছে, পিসা স্টার, ইজ অ্যান ইম্পর্টেন্ট প্রিডেটার। ও খুব একটা ইম্পর্টেন্ট প্রিডেটার ছিল, সব ইনভার্টিব্রেটদের মোটামুটি খেত, তার ফলে সব ইনভার্টিব্রেটই কন্ট্রোলে থাকতো। কিন্তু যখন এই পিসাসটাকে সরিয়ে নেওয়া হলো, তখন দেখা গেল যে প্রায় 10টার বেশি ইনভার্টিব্রেট
এক্সটিংক্টই হয়ে গেল পুরো। কারণ ওদের মধ্যে তখন যতদিন এই স্টারফিশটা ছিল ততদিন ওই ইনভার্টিব্রেটদের মধ্যে নিজেদের মধ্যে অত কম্পিটিশন হতো না, কিন্তু যখন এই স্টারফিশটাকে সরিয়ে নেওয়া হলো ওদের মধ্যে কম্পিটিশন এত বেড়ে গেল যে 10টা ইনভার্টিব্রেট পুরো মানে বিলুপ্ত হয়ে গেল, এক্সটিংক্ট হয়ে গেল। হ্যাঁ, বিকজ ইন্টার স্পেসিফিক কম্পিটিশন, কারণ একটা স্পিসিসের সাথে অন্য স্পিসিসের কম্পিটিশন। ইন্টার আছে, ইন্ট্রা নয়। ইন্ট্রাটা তো সবসময় হতে থাকছে। এরপর ইন এ প্রিডেটর ইজ টু এফিসিয়েন্ট অ্যান্ড ওভার এক্সপ্লয়েটস ইটস প্রে ইফ বলেছে যদি প্রিডেটর অনেক বেশি ওভার এক্সপ্লয়েট করে, মানে ধরো বাঘ সব হরিণ খেয়ে নিচ্ছে, দেন দ্য প্রে মাইট বিকাম এক্সটিন্ট, তো অবভিয়াসলি সব হরিণ এক্সটিন্ট হয়ে যাবে। অ্যান্ড ফলোয়িং ইট প্রিডেটর উইল অলসো বিকাম এক্সটিন্ট, বাঘ সব হরিণ খেয়ে নিয়েছে, এবার বাঘের কিছু খাবার নেই, তো বাঘও এক্সটিন্ট হয়ে যাবে ফুডের জন্য। দিস ইজ দ্য রিজন হোয়াই প্রিডেটর ইন নেচার প্রুডেন্ট, অর্থাৎ বিচক্ষণ। হ্যাঁ, তো এখানে বলছে প্রে স্পিসিস হ্যাভ ইভলভ ভেরিয়াস। এবার দেখো এটা হলো এবার প্রে স্পিসিসের কথা হচ্ছে। এবার যেহেতু কম্পিটিশনে সবসময় প্রে মরে যাচ্ছে, তো ওদের বাঁচার জন্য তো নেচার কিছু না কিছু দেবেই। তো এবার ওটাই বলেছে যে প্রে স্পিসিস হ্যাভ ইভলভ ভেরিয়াস ডিফেন্সেস, বিভিন্ন ধরনের ডিফেন্স কিন্তু ওরা পেয়েছে। এবার সেইগুলো আমরা এক একটা করে দেখব। যেমন দেখো লেসন অফ ইম্প্যাক্ট প্রিডেশন, সাম স্পিসিস ইনসেক্ট অ্যান্ড ফ্রগ আর হচ্ছে ক্রিপ্টিক্যালি কালার্ড, অর্থাৎ কেমোফ্লাজ, অর্থাৎ চারিদিকের যে নেচার রয়েছে তার সাথে পুরোপুরিভাবে আর কি মিলিয়ে যায়, সেক্ষেত্রে আমরা চিনতে পারবো না। টু অ্যাভয়েড বিন ডিটেক্টেড, যেটা বললাম যে চিনতে পারবো না, ডিটেক্টেড বাই ইজিলি প্রেডেটর। যেমন দেখো কয়েকটা ছবি, এই দুটো জায়গা, এই জায়গাটায় দেখো ব্যাঙ আছে, বুঝতে পারছো কোথায়? এই যে এই জায়গাটা, এই যে একটা ব্যাঙ আছে, আর এখানেও দেখো এই জায়গাটা একটা ব্যাঙ আছে, বুঝতে পারছো? এটা আশেপাশের নেচারের সাথে পুরো মিলে গেছে, তার মানে এটাই হচ্ছে কেমোফ্লাজ। বোঝা গেছে? তারপর কি বলেছে? টু অ্যাভয়েড বিন ডিটেক্টেড ইজিলি। তারপর এটা একটা হলো ডিফেন্স মেকানিজম। আরেকটা কি? মোনার্ক বাটারফ্লাই, এ খেতে খুবই বাজে হয়, সেই জন্য পাখিরা খায় না। এবার এটা কিভাবে পেয়েছে? কারণ এর যখন হচ্ছে ক্যাটারপিলারটা ছিল, ও এমন ধরনের পাতা খেত যার ফলে এই টেস্টটা তৈরি হয়েছে বাটারফ্লাই। হ্যাঁ, কারণ ক্যাটারপিলার থেকেই তো জানি পরবর্তীতে কোকুন হয়, ওখান থেকে বাটারফ্লাইটা যেটা হবে আর কি। হ্যাঁ, তো এবার দেখো মোনার্ক বাটারফ্লাই ইজ হাইলি ডিস্টেস্টফুল টু প্রিডেটর বিকজ অফ স্পিসিস কেমিক্যাল প্রেজেন্ট ইন ইটস বডি। এবার এই কেমিক্যালটা কীভাবে এলো? যেটা বললাম যে বাটারফ্লাই অ্যাকোয়ার্ড দিস কেমিক্যাল ডিউরিং ইটস ক্যাটারপিলার স্টেজ, যখন ক্যাটারপিলার ছিল সেই সময় ও পয়জনাস পাতা খেত, সেইখান থেকে এইটা এসছে। ফর প্লান্টস হার্বিভোরস আর প্রিডেটর হলো, যেটা আমি প্রথমেই স্টার্টিংয়ে বললাম। নিয়ারলি 25% অফ অল ইনসেক্টস আর নোন ফাইটোফেগাস, অর্থাৎ এখানে বলেছে যে বেশিরভাগ ক্ষেত্রে 25% ইনসেক্টই, পোকামাকড়ি কিন্তু ফাইটোফেগাস অর্থাৎ প্ল্যান্ট খায়, অর্থাৎ গাছপালা পাতা এসব খায়। হ্যাঁ, দ্য প্রবলেম ইজ পার্টিকুলারলি সিভিয়ার ফর প্ল্যান্ট বিকজ আনলাইক অ্যানিম্যাল। এবার প্ল্যান্টের ক্ষেত্রে কি প্রবলেম হয়? অ্যানিম্যাল যেমন দৌড়ে ভেঙে গেল, কিন্তু প্ল্যান্ট তো আর দৌড়ে ভাগতে পারে না, ক্যান নট রান অ্যাওয়ে ফ্রম দেয়ার প্রিডেটর। সেই জন্য এবার প্ল্যান্টেরও নিশ্চয়ই কিছু ডিফেন্স সিস্টেম লাগবে। তো তার ডিফেন্স সিস্টেম কি আছে? ওটাই বলেছে যে বিভিন্ন ভ্যারাইটি অফ মরফোলজিক্যাল আর কেমিক্যাল ডিফেন্স পেয়েছে। মরফোলজিক্যাল ডিফেন্স তোমরা সবাই জানো যে কাটা, থর্ন, যেটা হচ্ছে অ্যাকাসিয়া ক্যাকটাস, এক্সাম্পলগুলো কিন্তু সব কটা খুব ইম্পর্টেন্ট এনসিইআরটিতে যেগুলো রয়েছে। তো কাটা থাকলে অবভিয়াসলি গরু গিয়ে নিশ্চয়ই কাটা চেবাবে না, তাহলে মুখে লেগে যাবে, রক্ত বেরোবে, সেই জন্য কাটা গাছ খাবে না। আর দ্য মোস্ট কমন মরফোলজিক্যাল মিনস অফ ডিফেন্স, তো ডিফেন্সের সব থেকে মোস্ট কমন। হ্যাঁ, মেনি। এবার দেখো একটা কথা তোমাদেরকে বলি, মনে হতে পারে তোমরা যখন এনসিইআরটি পড়ছো যে এই লাইনটা খুবই সোজা, কিন্তু পরীক্ষার সময় ধরো কোনো লাইন যদি দিয়ে দেয়, ধরো এই লাইনটা ইজ দ্য মোস্ট কমন মরফোলজিক্যাল মিনস অফ ডিফেন্স ইজ থর্ন, এইবার তোমরা কিন্তু কনফিউজ হয়ে যাবে যে আমি জানি থর্ন হচ্ছে ডিফেন্স সের জন্য গাছে, কিন্তু ওটাকে মোস্ট কমন, এটা তো মনে পড়ছে না পড়েছি কিনা, কারণ তোমরা এই লাইনটা এক্সাম্পলটা জোর দিয়ে পড়েছো, কিন্তু পরের লাইনটা তখন আর বেশি জোর দাওনি। তো প্রত্যেকটা লাইন কিন্তু জোর দিয়ে পড়তে হবে এনসিইআরটিতে, এটা মাস্ট। হ্যাঁ, তো ঠিক আছে, আবার চলে আসা যাক। মেনি প্ল্যান্টস প্রডিউস অ্যান্ড স্টোর কেমিক্যাল, যেটা আরেকটা ইম্পর্টেন্ট ডিফেন্স মেকানিজম, দ্যাট হার্বিভোর সিক, মানে গাছ যদি খায় ওই কেমিক্যালগুলো খেলে হার্বিভোর অসুস্থ হয়ে যাবে। দে আর ইটেন, যদি খায়, ইনহিবিটিং ফিডিং অর ডাইজেশন, হয় অসুস্থ হবে, নইলে ডাইজেশন ঠিক মতো হবে না, ওই সব জিনিস ওই কেমিক্যালগুলোর জন্য। হ্যাঁ,
তো তার একটা এক্সাম্পল কি, খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল, এমনকি মরে যেতেও পারে এমন বিষাক্ত কেমিক্যাল থাকে, তার একটা এক্সাম্পল হচ্ছে এই ক্যালোট্রপিস। ক্যালোট্রপিস তোমরা কিন্তু দেখেছো, এই যে এই গাছটা আশা করি তোমরা অনেকেই দেখেছো, এখানে দেখতে পাচ্ছ আশা করি, এই যে এই গাছটা, এটা হচ্ছে ক্যালোট্রপিস। এই ধরনের গাছ দেখো নি? হ্যাঁ, রাস্তাঘাটে পাবে। তো এটার মধ্যে থাকে হচ্ছে এক ধরনের কেমিক্যাল যেটা হচ্ছে গ্লাইকোসাইড, যেটা খেলে কি হচ্ছে, হোয়াই ইউ নেভার সি এ ক্যাটেল, বা কখনোই দেখোনি কিন্তু এই গাছগুলোকে কিন্তু কখনোই দেখোনি কোনো কেউ খাচ্ছে, কেন? কারণ এটার মধ্যে থাকে গ্লাইকোসাইড। হ্যাঁ, এই গ্লাইকোসাইডটা যদি খেয়ে নেয় কোনো যে কেমিক্যালটা, এই যে এ ওয়াইড ভ্যারাইটি অফ কেমিক্যাল সাবস্টেন্স দ্যাট উই এক্সট্রাক্ট ফ্রম প্ল্যান্ট কমার্শিয়াল, এটা তো নয়, এই যে এই কোন লাইনটা পড়াচ্ছিলাম, হ্যাঁ, ক্যালোট্রপিস অ্যাবান্ডেন্ট ফিল দ্য প্ল্যান্ট প্রডিউস হাইলি পয়জনাস কার্ডিয়াক গ্লাইকোসাইড, অর্থাৎ খেলে কি হবে, কার্ডিয়াক পয়জন তৈরি হবে, সেই জন্য কিন্তু কোনো হার্বিভোর সেটাদের খায় না। তো এটা হলো। তারপরে আরেকটা যেটা বলছে, ওয়াইড ভ্যারাইটি অফ কেমিক্যাল সাবস্টেন্স দ্যাট উই এক্সট্রাক্ট, মানে প্ল্যান্টের থেকে কিন্তু, আবার দেখো এবার মানুষ সবসময় নিজের কাজে সব কিছু লাগিয়ে দেয়, যেমন এইটাই দেখো যে গাছ তৈরি করছে কিছু নিজের ডিফেন্সের জন্য, মানুষ সেটা নিজের কাজের জন্য ইউজ করে দিচ্ছে। সেই এক্সাম্পলগুলো কি, নিকোটিন, ক্যাফেন, কুইনাইন, এই সব কিছু জিনিসগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে প্রত্যেকটা, হ্যাঁ, স্ট্র্যাচাইন, ওপিয়াম যেগুলো রয়েছে সব কিছু, আর প্রডিউস বাই দেম অ্যাকচুয়ালি অ্যাজ ডিফেন্সের জন্য তৈরি হয়েছে, কিন্তু সেগুলো কি মানুষ নিজেদের কাজে ইউজ করতে শুরু করে দিয়েছে। তো এই হচ্ছে প্রিডেশনটা। তো প্রিডেশনটা কিন্তু খুব ভালো মতো পড়বে, প্রত্যেকটা লাইন বাই লাইন খুব ইম্পর্টেন্ট। এর পরের লেকচারে আমরা শুরু করব কম্পিটিশন। থ্যাংক ইউ।